আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি। এর পাশাপাশি আমি এএমজেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট হিসেবে কাজ। আপনারা যখনই কোনো বড় সার্জারি বা অপারেশনের নাম শুনেন বা বলা হয় যে আপনার রুগী বা আপনার আত্মীয়ের এমন একটি সার্জারি বা অপারেশন দরকার যেটি প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে এবং অপারেশনের সময় 2 থেকে 3 ব্যাগ ব্লাড লাগবে, আপনারা ঘাবড়ে যান, খুবই ভীত হয়ে পড়েন, ভেঙে পড়েন যে আমার রোগীর যদি এত বড় একটা অপারেশন হয়, যে অপারেশনে 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে, 2 থেকে 3 ব্যাগ ব্লাড লাগবে, এই রোগী কি অপারেশন টেবিল থেকে আদৌ ব্যাক করবে কিনা এবং ব্যাক করার পরেও রোগী ভালো থাকবে কি। আজকে এই বিষয় নিয়েই আপনাদেরকে একটু বলবো। আমি সরাসরি রোগীর কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ, আজকে আমার চেম্বারে একজন রোগী এসেছেন যাকে আমি এই এএমজেড হসপিটালে ঠিক 1 বছর আগে ওনার পেরিএম্পুলারি কার্সিনোমা হয়েছিল, সেই কারণে আমি সার্জারিটি করেছিলাম। আমি সরাসরি ওনার মুখ থেকে শুনবো যে ওনার কি সমস্যা হয়েছিল এবং কি করা হয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একটু আপনি আপনার পরিচয়টা যদি বলেন। আমি কুদ্দুস মোল্লা, বাড়ি আমার ফরিদপুর ডিস্ট্রিক্ট, বয়স আমার 63। আমরা এখন আঙ্কেলের কাছে জানতে চাবো যে 1 বছর আগে আমি আপনার পেরিএম্পুলারি কার্সিনোমার সার্জারি করেছিলাম এবং ওই সময় বলেছিলাম যে 6 থেকে 7 ঘন্টার একটা অপারেশন লাগবে। আলহামদুলিল্লাহ, আপনি এবং আপনার যারা আত্মীয় স্বজন ছিলেন সবাই মিলেই রাজি হয়েছিলেন, বিধায় ওই সময় আমি অপারেশনটা করতে পেরেছিলাম। জি, আমি জানতে চাবো যে অপারেশনের আগে আপনার কি কি সমস্যা আপনার শরীরে দেখা দিয়েছিল? আমার চোখ হইতে সর্ব অঙ্গ আমার হলুদ হয়ে গেছিল এবং আমার জ্বর হইতো, আমার খিদা ছিল না এবং প্রস্রাব প্রচুর লাল হয়ে সর্ষের তেলের মতো হতো। আমার স্বাভাবিক ওজনের চেয়ে ওজন কমে যাওয়ার পরে আমার শরীরে নিস্তেজ হয়ে গেল। আমার পেটে হালকা ব্যথাও ছিল, বুকের ভিতরে অনেক গ্যাসের ওষুধ খেয়েছি, কোনো ওষুধে কাজ হয় নাই। আমরা এই বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, ওনার কাছ থেকে শুনলাম যে পেরিএম্পুলারি কার্সিনোমার আসলে উপসর্গগুলো কি কি। পেরিএম্পুলারি কার্সিনোমা যদি একটু আপনাদেরকে আরও পরিষ্কার করে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের পিত্তনালী, অর্থাৎ লিভার বডে যে 1.5 লিটার পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। সেই পিত্তনালীর শেষ অংশ যেটা খাদ্যনালীর সাথে মিলিত হয় বা যেখানে শেষ হয়, সেখানে 4 ধরনের ক্যান্সার হতে পারে। সেই 4টা ক্যান্সারকে একত্রে বলা হয় পেরিএম্পুলারি কার্সিনোমা। 4টা ক্যান্সার কি কি? পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার, পিত্তনালী খাদ্যনালীর যে অংশে শেষ হয় অর্থাৎ পাকস্থলীর পরের অংশ যেটাকে বলা হয় ডিউডেনাম, সেই ডিউডেনামের ক্যান্সার। পিত্তনালী যেখানে খাদ্যনালীতে শেষ হয় সেখানে আরও একটি নালী শেষ হয়, সেটি হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। সেই অগ্নাশয় নালীটিও পিত্তনালীর সাথে একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয়। সুতরাং প্যানক্রিয়াসের হেড রিজিয়নে যদি কোনো ক্যান্সার হয় সেটাকেও পেরিএম্পুলারি ক্যান্সার বা কার্সিনোমা বলা হয়। এর পাশাপাশি পিত্তনালী এবং প্যানক্রিয়াসের নালী দুটো একত্রিত হয়ে যৌথভাবে ছোট একটা নালী তৈরি করে, সেই নালীটাকে বলা হয় অ্যাম্পুলা। সেই অ্যাম্পুলাতেও যদি ক্যান্সার হয় সেটাকেও বলা হয় পেরিএম্পুলারি কার্সিনোমা। তার মানে হলো 4টি ক্যান্সারকে একত্রে বলা হয় পেরিএম্পুলারি কার্সিনোমা। পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার, প্যানক্রিয়াসের হেডের ক্যান্সার, অ্যাম্পুলারি ক্যান্সার এবং খাদ্যনালী দ্যাট মিন্স ডিউডেনামের ক্যান্সার। এই 4টি ক্যান্সার যেহেতু প্রায় খুব কাছাকাছি থাকে, অ্যারাউন্ড 2 সেন্টিমিটার, সুতরাং এই 4টি ক্যান্সারের উপসর্গ হুবহু একই রকম। যেটি আজকের এই আমাদের সিনিয়র সিটিজেন, আমার এই পেশেন্ট যাকে আমি 1 বছর আগে অপারেশনটি করেছিলাম, উনি যেটি বললেন ওনার ভাষায়, ঠিক এই 4টি উপসর্গই দেখা যায়। সেটি হচ্ছে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং সরিষার তেলের মতো দেখায়, ক্ষুধামন্দা দেখা দেয় এবং ওজন কমতে থাকে। এর পাশাপাশি আরও কিছু সমস্যা হতে পারে, যেমন রোগীর কাঁপুনি সহ জ্বর আসতে পারে, রোগী অনেকটা দুর্বল হয়ে যাবে, পেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে, সেগুলো হতে পারে। বাট প্রথম যে 4টি বা 5টি সেটি হচ্ছে কমন। তবে এর পাশাপাশি আরও একটি বিষয় ঘটে, রোগীর যে সমস্ত শরীর চুলকাতে থাকে। এই ধরনের ক্ষেত্রে যে অপারেশনটি আমরা করে থাকি সেটাকে বলা হয় হুইপলস প্রসিডিউর অথবা প্যানক্রিয়াটিকোডিউডেনেক্টমি, যেটি আমি আমার এই রোগীকে 1 বছর আগে এই অপারেশনটি করেছিলাম এবং এই অপারেশনের সময় প্রায় 2 থেকে 3 ব্যাগ ব্লাড আমরা হাতে নিয়ে কাজ শুরু করি। অনেকের ক্ষেত্রে 1 ইউনিট ব্লাড প্রয়োজন হয়, অনেকের ক্ষেত্রে 3 ইউনিট, ইভেন এমনও হতে পারে যে কোনো ব্লাড নাও লাগতে পারে, বাট আমরা ব্লাড হাতে নিয়েই অপারেশন শুরু করি। কিন্তু আমাদের বাংলাদেশি রোগীদের একটা ভয় কাজ করে, যখন আমরা রোগীদেরকে বলি যে আপনার তো এই ধরনের সমস্যা,
পরীক্ষা নিরীক্ষা এই ধরনের ক্যান্সার শনাক্ত হয়েছে, আপনার অবশ্যই সার্জারি করে নেওয়াটা বেটার। তখন রোগী এবং রোগীর লোকজনদের যে প্রশ্নটি খুবই কমনলি করে থাকেন যে স্যার এত বড় একটা অপারেশন 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আমাদের রোগী কি অ্যানাস্থেসিয়া থেকে ফিরে আসবে? ডেফিনেটলি সকল রোগী অ্যানাস্থেসিয়া থেকে ফিরে আসে এবং অপারেশনের পরে নিশ্চিতভাবেই বলা যায় অধিকাংশ রোগী ভালো থাকে। আসলে ডিপেন্ড করে যে রোগীর ওই সময় অবস্থাটা কেমন ছিল, তার শারীরিক কন্ডিশন কেমন ছিল, তার পাশাপাশি আরও একাধিক রোগ ছিল কিনা। অনেক সময় অনেক রোগ থাকে, যেমন ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, হার্টের সমস্যা থাকে, অনেকে কিডনিতে সমস্যা থাকে, হাইপোথাইরয়েড থাকে। সেগুলো ম্যানেজ করেই রোগীকে সার্জারির জন্য প্রিপেয়ার করতে হয় এবং প্রিপারেশন যখন কমপ্লিট হয় তখন সার্জারি করতে হয়। আলহামদুলিল্লাহ আমি 1 বছর আগে এই রোগীকে এই হুইপল সার্জারি করেছিলাম। আজকে আমি ওনার কাছ থেকে জানবো যে অপারেশনের পরে যে উনি এই 1 বছর পার করলেন উনি এখন কেমন আছেন। যখন আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে তখন আমি অনেক জায়গায় ছোটাছুটি করি। আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আত্মীয় স্বজন যারা ছিল সবাই অনেক জায়গায় ছোটাছুটি করলো। হয়তো এখানে তো আমার শুভাকাঙ্ক্ষী এক লোক বলল যে মুস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে, সে যে পরামর্শ দেয় সেই পরামর্শটা নিয়েই আপনি কাজ করেন। তারপর আমার একটা আত্মীয় ছিল, সে বলল যে যত টাকা লাগে আমি দিব। তার নাম হলো কামরুল ইসলাম। আমি এখন যে বিষয়টি জানতে চাই যে আপনাকে যে আমি 6 ঘন্টা ধরে সার্জারিটি করেছিলাম, সেই অপারেশন করার পরে আপনি হসপিটালে কতদিন অবস্থান করছিলেন এবং সেই হসপিটালে থাকাকালীন আপনার কোনো শারীরিক সমস্যা বা অপারেশনের কোনো জটিলতা দেখা দিয়েছিল কিনা? না, আমার অপারেশনটা যখন হয়েছে তখন আমার ব্যথা তো হালকা একটু হইতেই পারে, বড় একটা অপারেশন। কিন্তু আমার 7 দিন হইতে 10 দিন হয়তো আমাকে ওখানে রাখছে, তখন তো হালকা একটু ব্যথা হয়েছে, কিন্তু তত প্রেশার পাই নাই। সারা আমাকে যেভাবে করাইছে সেভাবে সুন্দরভাবেই করাইছে। আমি এই পর্যায়ে আমার যে দর্শকরা শুনছেন তাদেরকে একটি মেসেজ দিতে চাই। শরীরের কোনো একটা অঙ্গে যখন ক্যান্সার শনাক্ত হয় অবশ্যই কোনো একজন সার্জন সাধারণত সেই অপারেশনটি করে থাকেন। অর্গান বেসড সার্জন যখন লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের কোনো সার্জিক্যাল ডিজিজ বা ক্যান্সার শনাক্ত হয় সাধারণত হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন যারা রয়েছেন তারাই এই সার্জারিটি করে থাকেন। আমি যেহেতু একজন হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জন, সুতরাং আমি নিয়মিত এই অপারেশন করে থাকি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার রোগীরা অনেক ভালো থাকে। তবে যে মেসেজটি আমি দিতে চাই যে এই অপারেশন করা মানেই হচ্ছে অপারেশন কিন্তু শেষ নয়। যখন কোনো ক্যান্সারের সার্জারি করা হয় তখন যে অর্গানগুলো কেটে আনা হয় সেগুলোকে বায়োপসির জন্য হিস্টোপ্যাথোলজিতে পাঠানো। হিস্টোপ্যাথোলজিতে পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্যান্সারের বিশদ বর্ণনা করে দেয়। ক্যান্সারটা কোন ধরনের ছিল, ক্যান্সারটা কোন স্টেজে ছিল, ক্যান্সার কোন গ্রেডে ছিল এবং টোটাল ক্যান্সারের অবস্থা কী ছিল তার উপর ভিত্তি করে, অর্থাৎ সেই হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ভিত্তি করে রোগীকে দ্বিতীয়বার একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠানো। তারা আবার সিলেক্ট করেন হিস্টোপ্যাথোলজির রিপোর্ট দেখে যে রোগীকে কেমোথেরাপি, কখনো কখনো রেডিওথেরাপি, প্রয়োজনে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটো দেওয়া লাগতে পারে। আমিও এই রোগীর ক্ষেত্রে যেটি করেছিলাম, হিস্টোপ্যাথোলজি আসার পরে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠিয়েছিলাম। এবার আমি শুনবো যে উনি সেই ক্ষেত্রে কেমোথেরাপিগুলো নিয়েছিলেন কিনা এবং নিলে কেমনভাবে নিয়েছেন। আমরা এতক্ষণ দর্শকদের বলতেছিলাম যে কেমোথেরাপি নেওয়া দরকার বা একজন মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ রাখা দরকার। আপনি কি এই চিকিৎসার শেষে কোনো মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ করেছিলেন? আমি মুস্তাফিজুর স্যারের এখান থেকে দেখানোর পরে এই আমার অপারেশনের বেশ কিছুদিন পর, মোটামুটি 15-20 দিন বা 1 মাস পর সেলাই কাটার সময় আসলাম। সে আমাকে বলল যে আনোয়ার সাহেবের সাথে আপনি যোগাযোগ করেন। আমি ফোন করে দিতেছি, আপনি আনোয়ার সাহেবের সাথে দেখা করেন, সে একজন অনকোলজি ক্যান্সারের বিশেষজ্ঞ। আমি তার কাছে যাই, তখন সে আমাকে ক্যান্সারের ব্যাপারটা সে আমাকে বলে, কেমোথেরাপির ব্যাপারে। কয়টা কেমোথেরাপি দিছে? আমাকে 8টি কেমোথেরাপি দিছে। দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম রোগীর কাছ থেকে যে উনি একটি ট্রিটমেন্টের যে যথাযথ যে সিকোয়েন্স উনি সবগুলি মেনটেন করেছেন। যে ওনার রোগটা যখন শনাক্ত হয়, যেহেতু এটি একটি প্যানক্রিয়াস বা পেরিএমপুলারি ক্যান্সার, একজন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনকে দেখিয়েছে, তারপরে সার্জারি করিয়েছেন একজন হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনকে দিয়ে, অর্থাৎ আমি করেছিলাম। তারপরে ওনার হিস্টোপ্যাথোলজি রিপোর্টের ভিত্তিতে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে রেফার করা হয় এবং তিনি সকল রিপোর্ট দেখে
8টি কেমোথেরাপি দেন। এখন আমরা জানবো উনি এই 1 বছর ধরে কেমন আছে। আমি এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাকে হায়াত রাখছে। হয়তো একজন ডাক্তারের যে পরামর্শ বা একজন ডাক্তারের যা দরকার, যা করার দরকার তাই করেছে, তাই হয়তো আমার ক্যান্সার থেকে আমি মুক্ত পেয়েছি। বা আমার অপারেশনটাও মোস্তাফিজ স্যার যেভাবে করছে, সুন্দর সুন্দর সুন্দর, এত সুন্দর অপারেশন হয়তো আমার চোখে আর পৌঁছে কিনে আমি বলতে পারবো না। যেটি আমার পেশেন্ট বলছিলেন যে উনি আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছেন এবং উনি ওনার স্বাভাবিক কাজও চালিয়ে যাচ্ছেন। যে বিষয়টি বলা দরকার যে মেডিকেল অনকোলজিস্টরা যখন কেমোথেরাপি দেন মাঝে মাঝেই ওনারা বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখেন যে আগের যে ক্যান্সারটা ছিল সেটি তো সার্জারি করে বের করে ফেলা হয়েছে, তারপরেও সেখানে কোনো রিকারেন্স অর্থাৎ দ্বিতীয়বারে আবার ক্যান্সার হলো বা রেসিডুয়াল কিছু ছিল কিনা। আলহামদুলিল্লাহ 1 বছর শেষে আবার ওনার সিটি স্ক্যান করা হয়েছে পেটের। এই সিটি স্ক্যানের অনেক ডিটেলস বর্ণনা আছে, বাট কমেন্টসে যেটি বলা আছে নর্মাল সিটি স্ক্যান অফ অ্যাবডোমিনাল অর্গান, অর্থাৎ পেটের ভিতরে কোনো টিউমার বা ক্যান্সার ওনারা নেই। তবে আমি এর পরেও বলবো এই রোগী একটি নির্দিষ্ট মেয়াদের পর এই মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ রাখবেন। প্রথম 2 বছর 3 মাস পর পর উনি দেখবেন। 2 বছর পর প্রতি 6 মাস পর পর মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ রাখবেন। যখন 5 বছর শেষ হবে তখন বছরে একবার করে মেডিকেল অনকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। আমরা ছোটোখাটো দিয়ে একটা পরীক্ষা করে দেখবেন যে ওনার শারীরিক অবস্থা এখন কেমন আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চাই সেটি হলো যে আপনার নিজের পরিবারে পাড়া প্রতিবেশী বা যে কারো যদি এরকম বড় যে কোনো সার্জিক্যাল ডিজিজের উৎপত্তি ঘটে, সেটি হতে পারে কোনো ক্যান্সার অথবা নন ক্যান্সারাস সার্জিক্যাল কন্ডিশন, অবশ্যই আপনারা একজন স্পেশালাইজড সার্জনের পরামর্শ নেবেন এবং বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রেখে এগিয়ে যাবেন। এবং তিনি যে নির্দেশনা দেন, অর্থাৎ বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে যে সার্জারি করার পরে অনকোলজিস্টের কাছে পাঠানো, তার নির্দেশনা অনুযায়ী কেমোথেরাপি দেওয়া, সেগুলো আপনারা পর্যায়গুলো ধাপগুলো শেষ করার চেষ্টা করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।